লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে দেশের জনগণের প্রত্যাশার পারদ চড়েছিল গত কিছুদিন ধরেই। কিন্তু 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করলেন তা নিয়ে একদিকে যখন শাসক দল খুবই উৎসাহিত, তখন বিরোধীরা বলছে চমকহীন বাজেট। এবারের বাজেটে দেশের গরিবদের পাশাপাশি কৃষক, যুবক এবং মহিলাদের অগ্রগতিতে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে বিরোধীরা বলছেন এই বাজেটে দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গরিবদের জন্য কোনো উল্লেখ করা হয়নি। এই অংশের জনগণ নাকি কার্যত হতাশ। সত্যি কি তাই? কি আছে এবারের বাজেটে বিশেষ? 2024-25 অর্থবর্ষের জন্য আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি। মহিলাদের প্রকল্প লাখপতি দিদির সংখ্যা 2 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো 2 কোটি ঘর দেওয়া হবে। 1 কোটি পরিবারকে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও নানান ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উল্লেখ করা হয়েছে বাজেটে। বিশেষজ্ঞরা মনে করেন ভোটের আগে বাজেট নিয়ে দেশের মানুষ একটু বাড়তি আশায় বুক বাঁধে। কিন্তু এবারের বাজেট নিয়ে কি মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল? কেমন হয়েছে বাজেট? জনমুখী না সাম্য বাজেট? রাজ্য কিভাবে লাভবান হবে এই বাজেটে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন বাজেট নিয়ে একটি বিশেষ টক শো। আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব মৃন্ময় চক্রবর্তী, নমস্কার, এবং বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম। প্রথমে মৃন্ময়বাবু আপনার কাছে আসি, কেমন হয়েছে এবারের অন্তর্বর্তীকালীন বাজেট? বাজেট কেমন হয়েছে সেটা সাধারণভাবে বাজেটের তো ধরুন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকে। মানে বিভিন্ন ক্ষেত্রের লোক বাজেট নিয়ে পর্যালোচনা করে। আচ্ছা, আমার কাছে এবার যেটা দেখা গেল, আমি যেটা সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি, আগে সাধারণভাবে বাজেট নিয়ে যখন সংসদে বাজেট পেশ করা হতো তখন সর্বভারতীয় 2-3টে যে বাণিজ্যিক সংগঠন আছে ব্যবসায়ীদের, তারাই প্রাথমিকভাবে বাজেট পেশ হওয়ার পরে একটা প্রতিক্রিয়া দিত। এবার দেখা গেল যে বাজেট পেশ হওয়ার সাথে সাথে বিভিন্ন রাজ্যের যে ক্ষমতাসীন যে দল আছে তাদের দলীয় প্রবক্তারা, কখনো চিফ মিনিস্টার, কখনো দলীয় নেতৃত্ব, তারা বাজেটের প্রশ্নে বক্তব্য তুলে ধরতে শুরু করলেন। আচ্ছা, আর সেটার যদি সুর দেখা যায়, একই রকমের সুর, মানে সুরটা একই বাধা, একই তারে বাধা। মানে এই সরকারের আমলে ডেভেলপমেন্টের যে পাহাড় তা চড়চড়িয়ে উঠছে, উপরের দিকে যাচ্ছে। এবং অমৃতকাল, আছে দিন, এই সমস্ত যে গালভরা যে বুলিগুলি, সেই বুলিগুলিকে সাজিয়ে তারা তুলে ধরছে। তা আমি সেটা দেখে আমার একটু অবাক লাগলো যে সাধারণ ক্ষেত্রে কখনো কোনো সময়, আমি জানি না, এটা ত্রিপুরার ক্ষেত্রে আমি এটা দেখিনি, ত্রিপুরার চেম্বার অফ কমার্স সাথে সাথেই বাজেটের একটা প্রতিক্রিয়া দেয়, এটা আমি কখনো দেখিনি। হয়তো আমার ভুল হতে পারে, মিস করে গেছে হয়তো, এবার দেখলাম সেটাও হয়েছে। যাই হোক, বাজেটে যেভাবে এবার বাজেটটা, মানে এটা তো অন্তর্বর্তীকালীন বাজেট, ইলেকশনের পরে ফুল বাজেট পেশ করা হবে। এবার এই অন্তর্বর্তীকালীন বাজেটে যেটা তারা তুলে ধরেছেন, সেই বাজেটের সবটা বিষয় তো আর এখানে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না। আপনি বলেন বিভিন্ন মানুষ, বিভিন্ন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসছে। এখন কথা হচ্ছে যে আপনার একটা ব্যক্তিগত প্রতিক্রিয়া এবং দলের কি রকম ধরনের প্রতিক্রিয়া থাকে। সেটা হচ্ছে যে ধরুন এই বাজেটে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, তথ্যগুলি অর্ধসত্য, মানে এটি অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়। আমি কিছু তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক, আমরা তথ্য নিয়ে একটু পরে আসি। না, আমার কথাটা না যদি বলা হয় তাহলে আমার বক্তব্যটা আমি রাখতে পারবো না। না, তথ্য অবশ্যই আপনি তথ্য, আমি সেটা বলছি না, তথ্যটা না, আমি কোন কোন প্রশ্নে কি কি তারা নিয়েছেন সেটা বলার চেষ্টা করছি। একটা হচ্ছে ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গতবার মানে বাজেটে যে অ্যালোকেশনটা ছিল, এই অ্যালোকেশনটা এবার কমিয়ে দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত যে অভিযান মিশন, সেই প্রজেক্টও তার লাস্ট ইয়ারে যে বাজেটে যে বরাদ্দ ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে। ইভেন আপনার
এই আয়ুষ্মান ভারত যে প্রকল্প, সেই প্রকল্পেও গতবারের যে মানে বাজেট বরাদ্দ ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখুন, কৃষকদের ক্ষেত্রে সবসময় বলা হয়, তারা এটা বলেছেন যে আমরা কৃষকদের আয়টাকে দ্বিগুণ করছি, কৃষকদের আয় আমরা দ্বিগুণ করছি। কৃষকদের জন্য কি হয়েছে, কৃষক নিধি যেটা দেওয়া হয়েছে ৬,০০০ টাকা তারা পাচ্ছেন, সেটা দেওয়া হচ্ছে। এখন দেখুন, কৃষকদের ক্ষেত্রে সবচেয়ে প্রধান যেটা দুটো বিষয় থাকে, সেটা হচ্ছে ইউরিয়ার ক্ষেত্রে সাবসিডি, সেটা গতবার যেটা ছিল তার চাইতে এবারে কমিয়ে দেওয়া হয়েছে। নিউট্রিয়েন্ট বেসড যে সাবসিডি, সেটা গতবারের চাইতে এবার কমিয়ে দেওয়া হয়েছে। এবার সাবসিডি যেটা কমিয়ে দেওয়া হলো আর কৃষক নিধিতে যে টাকাটা দেওয়া হলো, দেখা গেল সাবসিডির পরিমাণটা সরকারের ঘরে বেশি গেল আর কৃষক নিধির পরিমাণটা কম এলো। সেদিক থেকে একটা বিষয় থাকে। তাহলে ক্ষতিটা কার হলো? কৃষকদের তো আয় দ্বিগুণ হলো না, সাবসিডির পরিমাণটা কমিয়ে দেওয়া হলো, লাভটা সরকারের হলো। খাদ্যের ক্ষেত্রেও দেখুন, মানে গরিব কল্যাণের নামে যে খাদ্যের যে বিষয়টা থাকে নিশ্চিত করার প্রশ্নটা, সেটাও আপনি দেখুন, গতবারে বাজেটটা যারা দেখেন তারাই বুঝবেন, গতবারে যে এলোকেশনটা ছিল, বরাদ্দটা ছিল, সেটা এবার কমিয়ে দেওয়া হলো। এবং ধরুন আপনার স্কিল ডেভেলপমেন্টের নামে, মানে স্কিল আনস্কিল লোকদের যে বেকারদের যে স্কিল ডেভেলপমেন্ট করানো হয়, আনস্কিলদের স্কিল করানো হয়, আর বিশেষত পোল্ট্রি ফার্মের জন্য সেই টাকাটাও আপনার যৎসামান্য। আর তার জন্যই দেখবেন এবারে গাজাও ভূখণ্ডে যে যুদ্ধ চলছে, বিধ্বস্ত 1 লক্ষের উপর তারা মানে প্যালেস্তাইনি যে মানে শ্রমিক ইসরায়েল বাতিল করে দিল, আর ভারত সরকার সেই জায়গাতে ইসরায়েলে আপনার শ্রমিক পাঠালো। কারণ ভারতবর্ষে কর্মসংস্থান নেই, রোজগার নেই, আয় নেই, সেই কারণে। সেই দিক থেকে দেখা যায় বাজেটে এই যে একটা মানে সবচেয়ে বেশি যে জায়গাটাতে জোর দেওয়া দরকার, বাজেট এটাতে উপেক্ষিত থাকলো। তারপরে দেখুন মানে কোনটা কথা আপনি কর্মসংস্থানের কথা? কর্মসংস্থানে আপনার শুধু এটা না, ভারতবর্ষে কর্মসংস্থান না, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে ইসরায়েলে পাঠাতে হচ্ছে। আর যারা গেল তাদের যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সেগুলো দেখেছি, ভাইরাল হয়ে গেছে। এক একজন কি বলছে, ভারত সরকারের যে বর্তমান স্তরে যে পজিশন আছে রোজগার এবং কর্মসংস্থানের প্রশ্নে, আয়ের প্রশ্নে, আপনি দেখুন কর্পোরেট ট্যাক্স বাড়ায়নি, ধনীদের আয় বেড়েছে, তার জন্য ফিসক্যাল ডেফিসিটটা বেড়ে গেছে। ফিসক্যাল ডেফিসিটটা 5.8% হয়েছে। ফিসক্যাল ডেফিসিটের মধ্যে যে ঋণের যে মাত্রাটা থাকে, ফিসক্যাল ডেফিসিট ঘাটতির মধ্যে যে ঋণের পরিমাণটা থাকে, সেটা পার্সেন্টেজ যেটা থাকে, সেটা গত 10 বছরে সবচেয়ে বেশি 67 থেকে 82% চলে এসেছে। শুধু এটা না, সরকার যে আপনার বাজেটের মধ্যে যে ব্যয়টা, সার্বিক যে ব্যয়টা ধরেছে, সে ব্যয়ের মধ্যে আপনার 1/4 টাকা চলে যাচ্ছে আপনার ঋণ শোধ করার জন্য, মানে সুদ দেওয়ার জন্য। তাদের 4 টাকাতে 1 টাকা ঋণ দিতে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। এই যে আপনার একটা অন্তর্বর্তীকালীন বাজেট সরকার পেশ করলো, সেটা দেখা গেছে যে তাদের আজকে দিনের বদলে তাদের যে শাইনিং ইন্ডিয়া, সেটা একদম ধুপেই টিকলো না। শুধু এটা না, আপনি দেখুন আরো আছে। এই বাজেটের আগেই আরবিআই একটা রিপোর্ট পেশ করেছিল, কনজিউমার কনফিডেন্স সার্ভে। সেই সার্ভেতে তারা দেখিয়েছিল 80% ইন্ডিয়ান লোক, ভারতবর্ষের 80% লোক মানে ল ইনকামের তারা ক্যাটাগরি করেছিল 25,000, 10,000, 5,000। তো এই দেখুন, এটা কেন? যে এই সরকারের আমলে যে অর্থনৈতিক পরিকল্পনাগুলি, কর্মসূচিগুলি নিয়েছিল, পদক্ষেপগুলি নিয়েছিল, তার জন্য মানুষ আরো বেশি করে মানে ল ইনকামের দিকে চলে গেছে। শুধু তাই নয়, গত 1 বছরে এই মাত্রাটা, এই চাপটা, মানে তাদের উপর যে চাপ, অর্থনৈতিক চাপ, সেটা আরো বেড়েছে। শুধু এটাই না, আপনি দেখুন আমরা দেখেছি বিহারে লাস্ট যে তারা অ্যাসেম্বলির মধ্যে একটা জাত গণনার যে রিপোর্ট, কাস্ট সেন্সাস যেটা তারা প্রকাশ করেছে, তারা আমরা দেখেছি এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিসদের আর্থিক দুরবস্থার মাপকাঠিটা আমরা দেখেছি। এখনো তারা ভারতবর্ষের সবচেয়ে বেশি আর্থিকভাবে বঞ্চিত একটি অংশ, দরিদ্রতম অংশ। তাদের জন্য কোনো ধরনের পরিকল্পনা বা পদক্ষেপ এই বাজেটের মধ্যে পরিলক্ষিত হয়নি। তার জন্যই বলছি যে এই সরকার মানে 10 বছর আগে এই সরকারটা অটল বিহারী এবং আদবানির নামে ইন্ডিয়া শাইনিং এর যে স্লোগানটা ছিল, সেই স্লোগানটাকেই হাইজেক করে এখন আছে দিন আর অমৃতকাল বলেছে, সেটাও আপনার ধূপে টিকবে না। 24-এ এটা শেষ হবে। কারণ তার জন্য এটা বুঝতে পেরেই তারা মানে প্রাক্তন যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে তারা ভারতরত্ন উপাধিতে ভারতরত্ন তারা দিয়েছেন। সেই দিক থেকে বলছি, ডাটাটা আমরা বলবো, কিন্তু এটা হচ্ছে মূল বিষয় যে আপনি যে বাজেট বরাদ্দ, ইন্টেরিয়াম বাজেটে মানে অন্তর্বর্তীকালীন বাজেটে আপনি আপনার পরিমাণটা কমিয়ে দিয়েছেন। ওকে,
আসবো আপনার কাছে আরেকবার, আরেকটু বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকেও আমরা চাইবো, কিন্তু এই মুহূর্তে একটু সার্বিকভাবে যদি আমরা দেখতে চাই এবং জানতে চাই, এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি, কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম রয়েছেন। শাহজাহান, কেমন হয়েছে এবারের অন্তর্বর্তীকালীন বাজেট? কি মনে হচ্ছে দেশের মানুষের জন্য এই বাজেট কিভাবে লাভদায়ক হবে? আর আরেকটা বিষয় হচ্ছে যে নবীন প্রজন্মের কাছে এই বাজেট কি বার্তা বহন করছে? শুভ সন্ধ্যা জানাই নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা দেখছেন। দেখুন, বাজেট একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত 1 ফেব্রুয়ারি তিনি পেশ করলেন দেশের 140 কোটি মানুষের কাছে। সাধারণত আমরা জানি যে বাজেট যখনই দেশের সরকার করেন সেখানে একটা মাপকাঠি থাকে, দেশের বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিকভাবে, জিডিপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কৃষকদের বর্তমান অবস্থা কি, বেকারদের বর্তমান অবস্থা কি, কর্মসংস্থান কতটুকু প্রয়োজন, দেশের শিল্পের কি বর্তমান অবস্থা, এই সমস্তকে মাথায় রেখে একটা বাজেট পেশ করা হয়। 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপি সরকার যে বাজেট পেশ করছেন, এই বাজেটে আদৌ কতটাও এ দেশের সাধারণ বা খেটে খাওয়া গরিব মানুষের উন্নয়ন হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। যেটা একটু মিনময়দা ধরার চেষ্টা করেছিল বা বলছিল, আপনি যদি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন 2023-24 সালের যে বাজেট, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে 58 মিনিটের যে স্পিচটা তিনি দিলেন, আশ্চর্যকর ব্যাপার, সেখানে আমাদের দেশের কৃষকদের জন্য যে এমএসপি নিয়ে দীর্ঘদিন ধরে একটা লড়াই বা কৃষকদের যে একটা সংগ্রাম আন্দোলন লড়াই চলছে, আত্মহত্যা বেড়ে যাচ্ছে দিন দিন, এটা নিয়ে একটি শব্দ দেশের অর্থমন্ত্রী ব্যবহার করলেন না এমএসপি নিয়ে। এই বাজেটের মধ্যে আগামী দিন এদেশের যুবকদের যে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে, আগামী দিনে যে যুবকদের কি কর্মসংস্থান হবে, যুবকদের কোনো দিশা দেখাতে পারেনি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 58 মিনিটের স্পিচ আপনি দেখবেন না যে আগামী দিনে আমাদের দেশের সরকার বা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার এই একটা পরিকল্পনা গ্রহণ করেছেন দেশের যুবকদের জন্য। আমরা প্রত্যেকে জানি যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর বা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমাদের দেশের গত 45 বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্বের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। এই বেকারত্বকে কিভাবে কমানো যায়, এই বেকারত্বের জ্বালা থেকে দেশের যুবকদেরকে কিভাবে রেহাই দেওয়া যায়, তার জন্য কোনো দিশা দেখাতে পারেননি। আমি যদি ছোট্ট করে একটা ডাটা তুলি, আমাদের দেশে, আমি যেহেতু যুবকদের মধ্য থেকে আসি, আমি যুবক নিয়ে একটু প্রথম দিকে বলছি। আপনি যদি দেখেন আমাদের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে 15 থেকে 19 বছরের যারা যুবক আছেন তাদের বেকারত্বের সংখ্যা হচ্ছে প্রায় 10%। একবারও দেশের অর্থমন্ত্রী নিয়ে কোনো কথা বললেন না। যারা আমাদের দেশের স্নাতক গ্রাজুয়েট যারা বেকার, তাদের বেকারত্বের সংখ্যা হচ্ছে 42%-এর অধিক। কোনো দিশা দেখাতে পারলেন না। আশ্চর্যকর ব্যাপার, যেটা মিনময়দা বলছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী 5টি রাজ্যের নির্বাচনের সময় তিনি জনসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে গত 10 বছর উনি প্রধানমন্ত্রী, 10 বছরে আমাদের দেশে 4 কোটি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়েছে। আর আমাদের দেশের অর্থমন্ত্রী দাঁড়িয়ে গত 1 ফেব্রুয়ারি সংসদে দাঁড়িয়ে তিনি যখন বাজেট পেশ করছিলেন, তিনি 58 মিনিটের ভাষণের মধ্যে বলছিলেন যে গত 10 বছরে নরেন্দ্র মোদী বা বিজেপির সরকার এই দেশের 3 কোটি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন। 1 কোটির ফারাক। এখন আমরা জানতে চাইছি যে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য না দেশের অর্থমন্ত্রীর বক্তব্য সত্য? সত্যটা কে বলছেন? এক্স্যাক্টলি ফিগার কোনটা, 4 কোটি না 3 কোটি? এই যে আবার নতুন করে ঘোষণা করলেন, আপনি যেটা বলছিলেন যে 300 ইউনিট গোটা দেশের পরিবারকে, প্রত্যেকটা নাগরিককে যারা এই পরিবার আছেন প্রত্যেককে 300 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। এটা 2 কোটি, 1 কোটি পরিবারকে, 1 কোটি পরিবারকে বিনামূল্যে। এটা ওই যে 2014 সালে আচ্ছে দিনের যে স্লোগান বা ফেরিওয়ালা, যে ক্ষমতায় আসলে 2 কোটি কর্মসংস্থান হবে, আবার নতুন করে বললেন যে 1 কোটি পরিবারকে 300 ইউনিট ফ্রি দেওয়া হবে। তা কবে থেকে দেওয়া হবে তার কোনো দিন তিনি বলতে পারলেন না। আবার শুনলাম 2 কোটি পরিবারকে নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে। এটা 2 কোটি কর্মসংস্থানের মতন একটা জুমলা।
15 লক্ষ টাকার মতন একটা জুমলা, আদৌ তা কবে দেওয়া হবে কিনা আমরা তা জানি না। এই যে বাজেট, একটা সম্পূর্ণরূপে আমাদের কাছে মনে হচ্ছে এই বাজেটটা হচ্ছে একটা জুমলা বাজেট, এবং এই বাজেটের মধ্য দিয়ে দেশের জনগণকে একটা বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা। আপনি যদি বলেন যে আমি বলছিলেন যে আমাদের দেশে যদি আমরা দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা তথ্য যদি আমি তুলে ধরি, আমাদের দেশে 2022-23 সালে কেন্দ্রীয় সরকার যেটা PLFS অর্থাৎ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, উনারা সার্ভে করে দেশের কেন্দ্রীয় সরকার বলছেন 2022-23 সালে আমাদের দেশের যারা আয় করেন প্রত্যেকটা পরিবারের আয়ের 25% কমে গিয়েছে। আর দেশের অর্থমন্ত্রী গত 1 ফেব্রুয়ারি বলছেন, হাস্যকর ব্যাপার, যে 50% আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে কি উনার বক্তব্য সত্য না উনার সরকারের দেওয়া সার্ভে তথ্যটা সত্য? এটা দেশের মানুষের কাছে একটা ভুল বিভ্রান্ত। আদৌ বিজেপির সরকার বা দেশের অর্থমন্ত্রী যখনই কোনো কথা তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, তারা বলেন না যে পেপারলেস বাজেট, তারা যাই বলেন তার কোনো তথ্য থাকে না। তথ্য এক কথা বলছেন, মুখে আর এক কথা বলছেন। এই যে আমাদের দেশের যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটটা সম্পূর্ণ একটা জনবিরোধী বাজেট। এই বাজেটে গরিবদের জন্য কিছু নেই, মধ্যবিত্তের কথা তো বললেই নেই, কৃষকদের জন্য নেই, যুবকদের জন্য নেই, শ্রমিকের জন্য কোনো দিশা দেখাতে পারেনি। যেটা মিনমোদ একটু বলার চেষ্টা করেছিল যে কর্পোরেটদের জন্য, যে সেখানে তাদের যে কর দেওয়া, সেই জায়গাতে আপনি দেখবেন এই বাজেটে আমাদের দেশের সাধারণ নাগরিক, আমি আপনি মিনময় বা আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা ক্রেতা, আমরা যে করটা সরকারকে দেব, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের যারা ব্যবসায়ী তারা কিন্তু সেই পরিমাণে কর দেবেন না। মানে এটা একটা প্রিপ্ল্যান ভাবে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া। 2014, আমি আরেকটু শেষ করে দিচ্ছি, 2014 সালে যখন ইউপিএ সরকার ছিল, প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বা 2014 সালে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বার গ্রহণ করেন নরেন্দ্র মোদী, তখন দেশের জিডিপির পার্সেন্টেজ ছিল 6.4। 2024 সালে এই যে বাজেট তারা পেশ করেন, সেখানে দেখা গেলে দেশের জিডিপি হচ্ছে 5.9, এবং গত 4 বছরে এই জিডিপি 4% মধ্যে ছিল। ওভারঅল গত 10 বছরে 5.9%। অর্থাৎ মনমোহন সিং 6.4 রেখে গেছিলেন, আর এই আচ্ছে দিনের ফেরিওয়ালা যিনি আচ্ছে দিন নিয়ে আসবেন, ভ্রষ্টাচার মুক্ত সরকার গঠন করবেন, দেশের মানুষকে দিয়ে থাকবেন, তার শাসনকালে দেশের জিডিপি হচ্ছে 5.9। এই বাজেটে আদে আপনি কিছু পাবেন না। এই বাজেটটা হচ্ছে একটা মানুষকে প্রতারণা করে কিভাবে আগামী লোকসভা নির্বাচনে ভোটের বৈতরণী পার হওয়া যায়। ওকে, শাহজাহান, আপনি বললেন জনবিরোধী বাজেট আপনার বক্তব্যে, এবং আপনি এটা ব্যাখ্যা করলেন কেন আপনি জনবিরোধী বলছিলেন, কিন্তু আপনি বলছেন এটা ভোট বৈতরণী পার হওয়ার জন্য বাজেট। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই বাজেটে তেমন কোনো চমক ছিল না। মিনময়বাবু, এখানে এই বাজেটে বলা হচ্ছে যে খুব একটা বেশি চমক ছিল না, আর জনগণকে খুশি করার বা রেহাই দেওয়ার, বিশেষ করে করের ছাড় দেওয়া হয়নি, বলা হচ্ছে চাকুরিজীবীরা উৎসাহিত হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এই ভোটের চমক কি করে হচ্ছে? তাহলে মানে কোন দিক থেকে ভোটের চমক হচ্ছে? কারণ যদি ভোটের চমক হতো তাহলে বিশেষজ্ঞরা বলছেন যে এটার মধ্যে অনেক কিছু থাকতো, সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য, বা উপহার থাকতো, হয়তো অনেক কিছু জিনিসের দাম কমে যেত হয়তো, যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করেন, বা এমন কোনো কিছু হতো যে চাকুরিজীবীদের জন্য উপহার হতো, যারা কর দেন সেই করের ছাড় হতো। তাহলে এটা কি সত্যি কি ভোটের চমক হচ্ছে এই বাজেট? না, যেটা ধরুন আপনি প্রথমেই বললেন যে হ্যাঁ, আমরা যাতে আমি ডাটাটা প্লেস করতে পারলাম না, কিন্তু আপনি করুন এখন করুন। আপনি যেটা বললেন সেটা দেখে বলছি যে আপনি যেটা বললেন যে 1 কোটি লোককে 300 ইউনিট করে ফ্রি দেবে, কারণ 140 কোটি 134-30-35 কোটি লোক আছে। আমি বললাম যে আরবিআই এর যে লেটেস্ট যে সার্ভে, কনজিউমার কনফিডেন্স সার্ভে, সেই সার্ভেতে দেখানো হয়েছে 80% লোক ল ইনকামের মধ্যে পড়ে। ল ইনকামের 3টা ক্যাটাগরি, 25,000, 10,000 এবং 5,000। তাহলে 5,000 লোক যারা আছেন, 5,000 রোজগার করেন, তাদেরকে কি 300 ইউনিট করে ফ্রি দেবে? তাদের 300 ইউনিট করে চালানোর মতো তাদের যে বাড়িঘরের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার 300 ইউনিট ক্যারি করে কিনা, এটা একটা প্রশ্ন। আপনি এটাও বলেছেন যে অঙ্গনওয়াড়ি, আশা, মিড ডে মিল যারা আছে, সোশ্যাল মানে যারা স্কিম ওয়ার্কার, তাদেরকে আয়ুষ্মান ভারতের মধ্যে তারা বেনিফিট পাবে মধ্যে। আপনি কিন্তু দেখুন, আপনি এটা দেখুন যে এটা তো
মানে 25 থেকে 27 লক্ষ অঙ্গনের ওয়ার্কার এবং হেল্পার আছে সারা ভারতবর্ষে। এখন তার কাছে এই একটা মেসেজ আমরা আয়ুষ্মান ভারতের মধ্যে পড়ব, কিন্তু দেখুন আপনি বাজেটটা কমিয়ে দেওয়া হলো। আয়ুষ্মান ভারতে আপনার গত বছরের যে বাজেট ছিল সেই বাজেট ছিল 4,000 কোটি টাকা আপনার বরাদ্দ ছিল, এবার হয়ে গেছে 2100 কোটি টাকা। তা কেউ কিন্তু এটা দেখছে না যে বাজেটের যে বরাদ্দটা টাকাটা সংস্থান কিন্তু নেই, কিন্তু আপনার এলোকে মানে যারা বেনিফিশিয়ারি তাদের সংখ্যাটা মানুষের মুখে মুখে ফেরে। এটা হচ্ছে সবচেয়ে বেশি চটকদারি। চটকদার হচ্ছে এটা যে জনমোহিনী চটকদার। আমরা আরে 100 কোটি লোককে 300 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে, এই যে 100 কোটি এটা হিসাব করা হয় না বিদ্যুতের জন্য কত টাকা দেওয়া হলো আর বিদ্যুতের ক্যাটাগরিটা কারা পাবে। 134-35 কোটি লোকের মধ্যে 1 কোটি বা 101 কোটি লোককে দেওয়া হবে, তো কত পার্সেন্ট লোক সেটা কিন্তু হিসাব করা না। আমাদের মুখে মুখে ফিরে 100 কোটি লোককে, 1 কোটি লোককে, আর এটা হচ্ছে ওই স্কিম ওয়ার্কারদের আমরা নেব। তার জন্যই বলছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আপনার একটা বিরাট বড় ভূমিকা আছে, আপনি কাজ করেছেন। সেটা না, এনাদের এই সুবিধাটা পাওয়াটা কি না, এই সুবিধার পাওয়ার আগে তো এটা দেখতে হবে যে তাদের যে বেসিক নিড, আপনি দেখুন তাদের বেসিক নিড হচ্ছে তাদেরকে গভর্নমেন্ট এমপ্লয়িজ হিসেবে, আদারওয়াইজ তাদেরকে রিকগনাইজ ট্রেড ইউনিয়ন ওয়ার্কার হিসেবে রিকগনিশন দেওয়া। এখন যেটা লড়াই চলছে তারাও করছেন, সেটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ হিসেবে রিকগনিশন দেওয়া। আপনি দেখুন ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে মানে স্কিম ওয়ার্কারদের প্রশ্নে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের আপনার গ্র্যাচুইটিটা দিতে হবে। কিন্তু দেখুন কোন স্টেট গভর্নমেন্ট এটা দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন ত্রিপুরা সরকার কালকে ত্রিপুরার যে উচ্চ আদালত, আপনারা দেখবেন নিউজে এসেছে, উচ্চ আদালত কিন্তু সেন্ট্রাল এবং স্টেটকে নোটিশ জারি করেছে যে কেন সুপ্রিম কোর্টের রায়টা কার্যকরী হবে না। আপনি দেখবেন দুদিন পরেই স্টেট গভর্নমেন্ট গিয়ে হাইকোর্টে সারেন্ডার করবে যে আমাদের কাছে পয়সা নেই, আমরা কোত্থেকে দেবো। তো এটা হচ্ছে বেসিক নিড। তার যে সার্ভিস দিচ্ছে, তারা যে কাজ করছে সকাল 7টা থেকে 11টা 1টা 2টো পর্যন্ত তারা সার্ভিস দিচ্ছে, বেসিক নিডগুলি তারা সোসাইটির কাজ করছে, 5-7টা ডিপার্টমেন্টে তারা কাজ করে, কিন্তু তাদের বেতনটা বাড়ে না, ভাতাটা বাড়ে না, বা তাদের যে অনারিয়ামগুলো সেটা তাদের পেনশন নেই। আপনি 300 ইউনিট বিদ্যুৎ দিয়ে কি হবে, তার ঘরে তো খাওয়ার নেই। 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিয়ে তো তার কিছু হবে না। তার যে বেসিক নিড, এই 60 বছর চাকরি করলো, 40 বছর চাকরি করলো, চাকরির পরে এসে পেনশন কিছু পাবে না, তার রিটায়ারমেন্ট বেনিফিট কিছু নেই, সেগুলো তো আপনি দিলেন না, আপনি এই বাজেটে অ্যাড্রেস করলেন না। যদি 300 ইউনিট আপনি মুকুবও করে দেন, নাও দিতেন, আপনি যদি তার বেসিক নিডটা ফিল আপ করতেন, ন্যূনতম যে পেনশনকালীন সময়ে যে বেনিফিটগুলি তারা পায় সেটা যদি দিতেন, গভর্নমেন্ট এমপ্লয়িজ হিসেবে প্যারা টিচার হিসেবেও যদি তাদেরকে নিয়োগ করতেন, তাহলেও তো হতো। সেসব নেই। তার জন্য বলছি যে এই সমস্ত কথাগুলো হচ্ছে যে আমরা শুধু শব্দটা শুনি, যে সংখ্যাটা শুনি, কাদের দেওয়া হয়েছে, এটা অঙ্গনায় আমরা দিয়েছে, তাহলে আমরা এই সরকারকে ভোট দেবো, ভোটের অ্যাঙ্গেল থেকেই তো করা হয়। তার জন্য বলা হয় যে এটা জনমোহিনী বাজেট। হ্যাঁ, কর্পোরেট ট্যাক্স যদি আপনি দিতেন, কর্পোরেটদের কাছে যদি আপনি ট্যাক্সটা নিতেন, তাহলে গভর্নমেন্টের করে এই ফিসকাল ডেফিসিটটা আসে না, ঘাটতি বাজেট হয় না। ঘাটতি বাজেট কেন হয়? কারণ আপনার যে ব্যয়, আপনার ব্যয়ের চাইতে আয়ের চাইতে ব্যয়টা বেশি। আর ব্যয়টার মধ্যে আমি তো বললাম 1/4 চলে যাচ্ছে আপনাকে 4 টাকায় 1 টাকা সুদ দেওয়ার জন্য, ইন্টারেস্ট দেওয়ার জন্য। সেদিক থেকে বলছি যে এই যে তথ্যগুলো থাকে, মানে সরকার যেটা প্লেস করে আর বাস্তব যেটা, সেটার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। আমরা সাধারণ মানুষ সেই বিষয়গুলি বুঝতে চাই না, আমরা শুধুমাত্র ললিপপটা যেটা সামনে থাকে সেটাই দেখি। তার জন্য বলছি, আপনি দেখুন কৃষকদের ক্ষেত্রে, আমি আগেও বলেছি, উনিও বলেছেন এমপিএস, সে কৃষকের ক্ষেত্রে দেখুন না, ইউরিয়া সারের ক্ষেত্রে আপনি সাবসিডিটা কমিয়ে দিলেন। আপনি সাবসিডি ইউরিয়া এবং নিউট্রিয়েন্ট বেস যে সাবসিডি আছে সেটাতে কিছুই নেই আপনার। সেটা দেখুন আপনি 63,000 কোটি টাকার উপরে আপনি চলে গেল, গভর্নমেন্ট বাঁচিয়ে দিল, আর তাদেরকে দিলেন আপনি 60,000 কোটি টাকা। 3,000 কোটি টাকা তো কেন আপনার বেনিফিট হয়ে গেল, এটা তো কৃষকদের লোকসান হলো, আপনি দিলেন না সেই টাকাটা। তো এটা আপনি যদি কৃষক কল্যাণ নিধি যেটা বললেন সেটা জায়গাতে চলে গেলেন। আপনি বললেন আপনি দেখবেন এখনো ত্রিপুরা রাজ্যে, আমি ত্রিপুরা রাজ্যে ট্রেনে আনছি, বলছে রেশনে আমরা 2 মাস ফ্রি দেবো, মানে রেশনে 2 মাসের 5 কেজি করে চাল দেবো। গভর্নমেন্ট বলেছে আমরা আগামী কিছুদিন 5 কেজি করে চাল বেশি দেবো। আপনি দেখুন খাদ্যের ভর্তুকিটা কমিয়ে দিয়েছে। খাদ্যের যে ভর্তুকির যে পরিমাণটা, সেই পরিমাণটা গতবার ছিল 2,12,000 কোটি টাকার বেশি, এবার দিয়েছে 2,05,000। আচ্ছা, তো এই যে ডিফারেন্সটা 7,000 কোটি টাকার আপনার ডিফারেন্স, কিন্তু আপনি বলছেন আমি খাদ্যে ভর্তুকি দিচ্ছি। খাদ্যে আপনি কাদের দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এই যে বাজেটে যে আপনি যদি টাকাই অ্যালট না করেন, ভর্তুকিটা বা তাদেরকে হেল্প করাটা কোত্থেকে আসবে? তার জন্য বলছে সাবসিডি হোক, এমপিএস হোক, কৃষকদের আয় দ্বিগুণ করা কোত্থেকে?
কৃষকরা তো আরো নাবিশ্বাসে পড়ে গেছে, ইউরিয়া হোক, আপনার নিউট্রিয়েন্ট বেস সাবসিডি হোক, সব দিক থেকেই হোক। ওকে, এই এবারের এই যে বাজেট, এই অন্তর্বর্তী বাজেটে বলা হয়েছে 4টে পিলারের উপর কাজ করা হয়েছে। গরিব, দেশের গরিব, আপনারা বলছিলেন যে গরিবদের জন্য ভাবা হয়নি, এখানে কৃষি নিয়ে আপনারা কথা বলছেন, শাহজাহান যুবদের নিয়ে কথা বলছিলেন, সঙ্গে মহিলারাও আছেন। এই 4টে পিলার, গরিব, যুব, মহিলা এবং কৃষি নিয়ে আমি এক নজরে একটু হাইলাইট পয়েন্টগুলো একটু আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে চাইবো, তারপর আপনাদের সেখানে আপনাদের প্রতিক্রিয়া বা মন্তব্য চাইবো। সরকার গত 10 বছরে বলছে 25 কোটি মানুষকে বহুস্তরীয় দারিদ্র্য থেকে মুক্তি পেতে সাহায্য করছে। পিএম কিষাণ সম্মান যোজনায় 11.8 কোটি কৃষককে আর্থিক সহায়তা দিয়েছে। আগামী 5 বছরে আরো 2 কোটি বাড়ির কাজ হাতে নেওয়া হবে। ছাদের ওপর সৌরশক্তি উৎপাদনের মাধ্যমে প্রতি মাসে 1 কোটি পরিবার বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পাবে। এখন আশা করা যায় প্রতিটি পরিবারের সাশ্রয় হবে 15 থেকে 18 হাজার টাকা। এখন এই জায়গাটাতে আমি বলবো, যেটা আপনারা বলছিলেন যে বিদ্যুৎ নেই, তো সেখানে বিদ্যুৎ দিয়ে কি হবে, যার পরিবারে খাওয়া নেই। এখন 15 থেকে 18 হাজার টাকা যদি বার্ষিক একটি পরিবার বাঁচাতে পারে, সাশ্রয় করতে পারে, তাহলে নিশ্চয়ই তার লাভ হবে। আরেকটু আমি যোগ করে দিই, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে স্বাস্থ্য পরিষেবা আয়তায় আসবেন সব আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। প্রধানমন্ত্রী কৃষক সম্পদ যোজনায় উপকৃত হয়েছেন 38 লক্ষ কৃষক এবং 10 লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টির জন্য মূলধনী খাতে ব্যয় 11.1% বাড়িয়ে 11,11,111 কোটি টাকা করা হবে, যা জিডিপির 3.4%। আর পাশাপাশি 40,000 সাধারণ রেলকে কামরাকে বন্দে ভারত মানের করা হবে। দেশে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ বেড়ে 149 হয়েছে। 517টি নতুন উড়ান পথ আর প্রায় 1000 বলেছেন 1000 বিমান সংস্থাগুলো 1000টি নতুন বিমান কেনার বরাদ দিয়েছে। এখন রাজ্যগুলিকে উৎসাহিত করবার জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলিকে সার্বিক উন্নয়ন এবং বিশ্বস্তরে সেগুলোকে ব্র্যান্ডিং এবং বিপণন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলির মাইল ফলক যুক্ত সংস্কারকে সাহায্য করতে 50 বছরে সুদহীন 75,000 কোটি টাকার ঋণ প্রস্তাব করা হয়েছে। একটু এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শাহজাহান আপনার অবশ্যই আলোকপাত চাইবো, কারণ এখানে বলা হচ্ছে যে কর্মসংস্থানের জন্য এবং এই যে 50 বছরের জন্য সুদহীন 75,000 কোটি টাকা, যেটা অবশ্যই পরিকাঠামো গড়তে সাহায্য করবে এবং সেখানে যুবদের কর্মসংস্থানের জন্য সাহায্য করবে। এবং হ্যাঁ, এবার এই জিনিসগুলো একটা মূল হাইলাইট মোটামুটি। পাশাপাশি কর পরিবর্তনটা একটা বিরাট বড় অংশ এবারের বাজেটে। বলা হচ্ছে কর যা ছিল তাই রয়ে গেছে, কোনো পরিবর্তন করা হয়নি। বলুন, একটু বলছি আপনাকে, বলুন বলুন। ওকে, শাহজাহান, আমি বলছি। শাহজাহান নোট করছেন। হ্যাঁ, আমি দেখুন আপনি যে কথাটা বারবার বলছিলেন, আমি যদি বলি যে গ্রামীণ অর্থনীতি নিয়ে আপনি একটু কথা বলছিলেন। যারা দেখছেন, আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশের যারা বাজেটটা দেন সেখানে মানুষের অর্থনৈতিক যে মাপকাঠিটা সেটা কিন্তু দুরকম হয়। একটা গ্রামীণ অর্থনীতি, একটা শহর অর্থনীতি। এই যে আমরা যে রেগা নিয়ে বলছিলাম, যেটা মিনমধ্যে বলার চেষ্টা করছিল যে রেগা নিয়ে, আপনি দেখবেন রেগার তো বরাত কমিয়েছে। এবারে যদি আপনি লক্ষ্য করেন, বাজেটে দেখানো হয়েছে অর্থমন্ত্রীর পক্ষ থেকে যে 60,000 কোটি টাকা রেগার বাজেট, আর সেখানে ব্যয় দেখাচ্ছেন 86,000 কোটি টাকা। এই যে 26,000 কোটি টাকা অতিরিক্ত ঘাটতি, এটা কোথা থেকে? ওই যে বারবার বলছিল যে ট্যাক্সের মাধ্যমে বা ঋণের বোঝা, এই ঋণের বোঝাটা কার কাছ থেকে নেবেন? আমার আপনার কাছ থেকেই তো নেবেন। আপনি যদি দেখেন 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হয়ে যখন তিনি বাজেট পেশ করেন, সেখানে দাঁড়িয়ে যখন বাজেট দেওয়ার পর তো একটা সরকারের ঘাটতি থাকে, এই যে ফ্যাসিলিটি দেওয়ার পর, সাবসিডি দেওয়ার পর, সেইখানে ঘাটতি ছিল 4.8%, মানে 4.8%। আর এই 2014 সালে এসে দাঁড়িয়েছে 5.8%। এই যে ঘাটতি 1% বৃদ্ধি পেয়েছে, এই ঘাটতিটা কার কাছ থেকে মেটানো হবে? কর্পোরেটদের কাছ থেকে না, এই আমাদের মতন সাধারণ নাগরিকদের কাছে। আজকে আমাদের দেশের যে অর্থনৈতিক, গ্রামীণ অর্থনৈতিক যে আমরা বারবার বলছিলাম যে শক্তিশালী করার জন্য, এই গ্রামীণ অর্থনীতিটা শক্তিশালী হবে একমাত্র রাস্তা আমরা যদি মনে করি সেটা হচ্ছে রেগার কাজ, যদি MGNREGA, যেখানে বলা হয়েছে আমাদের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে 15 কোটি মানুষ যারা রেগার কাজের সঙ্গে জড়িত আছে। তাহলে
এই যে বারবার বলছিল যে আমি সাবসিডি দিচ্ছি, এই সাবসিডিটা তো বরাত কমিয়ে দেওয়া হচ্ছে। এই যে ৮৬,০০০ কোটি টাকা সেখানে ব্যয় দেখাচ্ছেন, আর এখানে বাজেটে দেওয়া হয়েছে ৬০,০০০ কোটি টাকা, তাহলে ২৬,০০০ কোটি টাকা কে মেটাবেন? আপনি বলছিলেন যে আমাদের যারা দেশের অঙ্গনারীতে যারা আছেন বা যারা আশা কর্মী তাদেরকে নতুন করে যে আয়ুষ্মানে যুক্ত করা হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে এটা একটা ভোট বৈতরণী পার হওয়ার যে চমক, আদৌ জনগণের জন্য কিছু নেই। এই যে সাবসিডি দেওয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের কথা বক্তব্য প্রচার করা হচ্ছে, ৩০০ ইউনিট ফ্রি দেওয়া হবে, ২ কোটি বাড়ি করা হবে, এই যে প্রচার করা হচ্ছে, আদৌ জনগণের কি লাভ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এর মধ্যে যদি আপনারা যারাই দেখছেন আমার ত্রিপুরা রাজ্যের, আমি আপনাকে হলফ করে বলে যাচ্ছি, এই যে আশা কর্মী যারা অঙ্গনারীতে যারা আছেন, গত ৩ মাস ধরে তাদের বেতন ঢুকছে না, তারা আশা কর্মী হিসেবে বেতন পাচ্ছেন না গত ৩ মাস ধরে। আর সেখানে আয়ুষ্মানে নেওয়া হয়েছে, আর অলরেডি যারা গোটা ভারতবর্ষের মধ্যে আয়ুষ্মান কার্ড করে রেখেছেন, এই আয়ুষ্মান যোজনার মধ্যে আছেন, তারা সম্পূর্ণভাবে কিন্তু আয়ুষ্মানের পরিষেবা পাচ্ছে না। আপনি দেখেছেন এর আগে আমাদের দেশে যখন ক্যাগের রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমাদের দেশে ১০ কোটি মানুষের আয়ুষ্মানের প্রকল্পের বাজেটের টাকা হেরফের করা হয়েছে ৩টা মোবাইলের নাম্বার দিয়ে। এটা কিভাবে সম্ভব? যেই নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আর সেই নরেন্দ্র মোদী সরকারের শাসনকালে আমাদের দেশে আয়ুষ্মান কার্ডের ১০ কোটি মানুষের মোবাইল ৩টি মোবাইল নাম্বারে রেজিস্টার করা হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, একই ব্যক্তির একই দিনে একই টাইমে ৩টি হাসপাতালে তার আয়ুষ্মান কার্ডের টাকা ট্রান্সফার করা হয়েছে, মানে দেখা হয়েছে তার পরিষেবা পেয়েছেন। আপনি আইজিএম হাসপাতালে যান আমাদের, আমি কালকে বলছি আপনাকে, আপনি যে আপনি যদি সেখানে আমাদের জিবি হাসপাতালে যান, গিয়ে জিজ্ঞেস করুন না যে আপনারা যারা রোগীরা আছেন, আপনারা যারা আয়ুষ্মান কার্ড দেখিয়ে সরকারি হাসপাতালে আসছেন, ঠিক মতন ওষুধ পাচ্ছেন কিনা, পরিষেবা পাচ্ছেন কিনা। অলরেডি যারা আয়ুষ্মান যোজনার মধ্যে আছে তারা ঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। এখানে একটা চমক, ওই যে আপনি বলছিলেন না যে বিশেষজ্ঞদের যে বলছিলেন যে এখানে একটা চমকহীন বাজেট, হ্যাঁ, আর আমরা বলছিলাম এটা ভোট বৈতরণী পার। অ্যাকচুয়ালি তো চমকহীন বাজেট তো তা ১০০% ঠিক, এখানে কোনো ধরনের চমক নেই, কিন্তু এটা এমন ভাবে প্রচার করা হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখুন ২ কোটি মানুষকে আরো পরিবারকে এখানে তার মানে শাহজাহান, যা বলা হচ্ছে বাজেটে, যা বলা হয় বা সংসদে যা বলা হয়, সবগুলো কি তাহলে মিথ্যে প্রচার হয়? তাহলে বিজেপির যেগুলো বলা তথ্যের সঙ্গে, আপনি তথ্যের সঙ্গে তো তাদের মুখের কোনো, তারা তো ওই যে পেপারলেস বাজেট বললেন না অর্থমন্ত্রী আর আগে নির্মলা সীতারামন, ইনি একটা ট্যাব নিয়ে দাঁড়িয়ে বলছিলেন যে এবার থেকে সংসদে পেপারলেস বাজেট হবে। এই পেপারলেস বাজেটটা তো আমার কাছে আছে, ৩২ পাতার বাজেট, যারা দেখছেন ত্রিপুরার মানুষ। এই যে নির্মলা সীতারামনের একটা স্পিচ দেওয়া ৩২ পাতার, এখানে তো কোথাও সাধারণ মানুষের জন্য, গরিবের জন্য যে আমি আপনাকে তথ্য দিয়ে একটা বারবার আপনি তথ্যগুলো নোট করতে পারেন। এখানে আমি আপনাকে বলছি যে বারবার মিনময়দা বলছিল যে আমাদের দেশের ৪টা সেক্টর, একটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ দপ্তরের জন্য। আপনি সমাজ কল্যাণ দপ্তরের জন্য তো কিছুই নেই এখানে। মানব সম্পদ উন্নয়ন দপ্তর যেটা সমাজ কল্যাণের, সেখানে কিছু নেই। সেখানে দেখানো হয়েছে আপনার এই যে তাহলে বলা হচ্ছে যে গরিব কল্যাণ, এই যে যুবদের কল্যাণ, মহিলাদের কল্যাণ এবং কৃষি কল্যাণ, তাহলে আপনি বলছেন এটার মধ্যে সমাজ কল্যাণ পড়ছেই না, মানে সমাজ কল্যাণের জন্য কিছুই নেই? কিচ্ছু তো নেই। আপনি যারা আশা কর্মী, সমাজ কল্যাণের মধ্যে তো আশা কর্মী বা অঙ্গনারী আছেন, আজকে খোঁজ নিয়ে আপনি কালকে আপনার ক্যামেরাম্যানকে নিয়ে আপনি যান না অঙ্গনারী সেন্টারগুলোতে, যান না আপনি আশা কর্মীদের কাছে যে আপনারা লাস্ট কবে বেতন পেয়েছিলেন। তারা ৩ মাসের আগে বলছেন না তো, ৩ মাস ধরে যারা অলরেডি আশা কর্মী হিসেবে আছেন তারা এটাই পাচ্ছেন না। তাদেরকে বলা হচ্ছে উৎসাহিত করার জন্য যে আমরা তোমাদের জন্য আছি, আয়ুষ্মানে নিয়ে আসা হলো। আদৌ আয়ুষ্মানের কতটুকু পরিষেবা পাবে, আর অলরেডি যারা আয়ুষ্মানে আছেন তারা কতটুকু আয়ুষ্মান পাচ্ছেন পরিষেবা, তার কোনো তথ্যের সঙ্গে মিল নেই। এই যে প্রধানমন্ত্রী, আমি যেটা বললাম না প্রথম দিকে, যে দেশের প্রধানমন্ত্রী বলছেন ৪ কোটি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়েছে, নির্মলা সীতারামন বলছেন ৩ কোটি পরিবারকে দেওয়া হয়েছে। তো তথ্যটা কে বলছেন সঠিক? ১, ২ কোটি নতুন করে দেওয়া হবে, বা আমরা যদি ধরেই নেই ৩ কোটি হোক ৪ কোটি হোক, যাদেরকে প্রোভাইড করা হয়েছে ঘর, খোঁজ নিয়ে দেখুন না তারা কত বছর ধরে পড়ে আছে। একটা ঘর ২ বছর, ২.৫ বছর, ১.৫ বছর সময় লাগছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাহলে এই যে একটা প্রতারণা মানুষের সঙ্গে, আপনি ঘরের সম্পূর্ণ টাকা পাওয়া যাচ্ছে না,
তারপরে এখানে কাটিং হয়ে যাচ্ছে মন্ডল নেতাদের কাছে, বুস্তরের নেতাদের কাছে, অমুক নেতার কাছে, যে তোমার টাকা পাইয়ে দেব। এই যে যে তথ্যগুলো, এগুলো আমাদের Okay. দেওয়া নয়। এই সেগুলো- কিষাণ- সেটা আমি কিষাণ মানুষ ভালো সম্মেলন- বলতে পারবে, শুনুন যারা আপনি। যারা ঘর পেয়েছেন বা যারা ঘর পাচ্ছেন ওনারা বলতে পারবেন ওনাদের সঙ্গে কি কৃষকদের হয়েছে। জন্য এমএসপি নিয়ে কোনো নেই, সেখানে ফার্টিলাইজারের সম্পর্কে কিছু নেই। এখানে একটা বাজেটে দেখানো হয়েছে যে 1,40,533 কোটি টাকা সেখানে আপনার বাজেট দেখানো হয়েছে। হ্যাঁ, সেখানে ব্যয় দেখানো হচ্ছে 1,44,214 কোটি টাকা। তাহলে এই যে যেটা বারবার মিনমোদে বলার চেষ্টা করলেন না, যে যে বাজেট দেখাচ্ছেন একটা, ব্যয় দেখাচ্ছেন একটা, তাহলে এই যে অতিরিক্ত যে বাজেট প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেটা স্বাস্থ্যের কথা বলুন, শিক্ষা নিয়ে তো কিছুই নেই। নতুন করে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, নতুন করে আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, যে আরো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো মজবুত করার জন্য, যে ঢেলে সাজানোর জন্য যে বাজেট দেওয়ার কথা, সেই জায়গাতে নেই। স্বাস্থ্যের জন্য নেই। হ্যাঁ, যুবকদের জন্য অন্তর্বর্তী বাজেটে কি এই ধরনের একটা পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে কি বাজেট হয় কি? অন্তর্বর্তী বাজেটে তো কিছুটা হলো দেখাতে পারবেন। অন্তর্বর্তীকালীন বাজেটে তো কিছুই নেই। অন্তর্বর্তী বাজেটে কি ভারতবর্ষের আগে কোন সরকার দেননি? অন্তর্বর্তী বাজেটে কি দেশের মানুষের জন্য কিছু ছিল না? নিশ্চয়ই ছিল। আজকে এই সরকার তো আমরা বললাম, আমি আপনার এই চ্যানেলে বহুবার বলেছি। ওকে, আপনি জনবিরোধী বাজেট। জনবিরোধী তো 100 বার। ওকে, জনবিরোধী বাজেট, কিন্তু শেষ করি 10 সেকেন্ড, যে এই সরকার যেই বাজেটই গত 10 বছর ধরে দিচ্ছেন, এইগুলো যে এই যে বলা হচ্ছিল যে শাইনিং ইন্ডিয়া, বা এখন যেটাকে নতুন করে তারা নাম দিয়েছেন অমৃতকাল, বিকশিত ভারত, এই যে নামগুলো তারা দিচ্ছেন না, আপনি গত 10 বছরে যদি, আমি আপনার অন ক্যামেরায় বলে যাচ্ছি, আপনি আজকে যদি বিজেপির কোনো বন্ধু থাকতেন ভালো হতো, যে গত 10 বছরে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী সরকার এমন একটা প্রকল্পের নাম বাজেটের মধ্যে তারা বলতে পেরেছেন, যে বলুক যে এই বাজেটে এই প্রকল্পের নাম আমরা ঘোষণা করেছি, দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কাজে লেগেছে, একটাও বলতে পারবে না। যা কিছু দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল, শুধু নাম পরিবর্তন, এবং বাজেট, প্রত্যেক বাজেটে, সেটা আপনি পূর্ণাঙ্গ বাজেটের কথা বলুন, অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বলুন, প্রত্যেকটা বাজেটে শুধু বাজেট কমিয়ে আনছেন আর নতুন করে ইনক্লুড করছেন। আজকে খাদ্যের জন্য কিছু নেই। আজকে আমি আরেক 10 সেকেন্ড আপনার কাছ থেকে নিয়ে নেব। এই যে 5 কিলো করে চাল দিচ্ছেন না, আপনি দেখুন ইউপিএ সরকার যে ফুড সিকিউরিটি বিল, মানে খাদ্যের যে অধিকার, সেখানে একটা বিপিএল পরিবারভুক্তকে 35 কেজি করে চাল দেবে 2 টাকা কেজি দরে। তাহলে আপনি যদি 70 টাকা দিয়ে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না, তাদেরকে প্রতারণা করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, এটা জানতে হবে রাজ্যের মানুষকে। আপনি যদি 35 কেজি চাল 2 টাকা কেজি দরে পান, তাহলে 70 টাকা দিয়ে 35 কেজি চাল পাবেন। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে আপনাকে মাথা পিছু 5 কেজি ফ্রিতে দেওয়া হবে। এবার ধরেন আপনার পরিবারে আপনি 5 জন আছেন, আপনি বিপিএল পরিবারভুক্ত, তাহলে আপনি 5 জন 25 কেজি পাবেন ফ্রিতে। আর যদি আপনার বিপিএলটা যখনই আছে, এই বিপিএল তো ফ্রিতে দেওয়া হচ্ছে, 2 টাকা কেজি যদি হতো, এবার ফ্রি যে দেওয়া হচ্ছে সেখানে আপনি 25 কেজি পাচ্ছেন। আর যদি আপনি ফ্রি না নিতেন, 2 টাকা কিলো নিলে আপনি 35 কেজি পেতেন, তো 10 কেজি আপনার কমে গেছে। এটা তো সাধারণ মানুষের ব্রেনে আসছে না, তাদেরকে বোকা বানানো হচ্ছে। আজকে কেরোসিনের দাম কোথায় গিয়ে দাঁড় করিয়ে, সাধারণ মানুষের ব্রেনে আসছে না আপনি বলছেন, তাহলে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে, বোকা বানাচ্ছেন। আবার সেই ঘুরে ফিরে কিন্তু মানুষকে আপনারা বোকাই বলছেন। যাই হোক, মানুষকে আমরা বোকা বলছি না, বোকা ওনারা ভাবছেন, বিজেপি দল মানুষকে বোকা ভাবছেন, বোকা বানাচ্ছেন। আমরা সাধারণ মানুষকে তাদের প্রতারণায় যাতে ফাঁদে পা না দেন, এটা বোঝার জন্য বারবার বলছি। আজকে রান্নার তেলের দাম বেড়েছে, আপনি কেরোসিনের দাম বৃদ্ধি পেয়েছে, এইগুলো নিয়ে সরকার স্বাধীনতার পর কোনোদিন হয়েছে রেশনের মাধ্যমে 100 টাকার উপরে আপনি কেরোসিনের দাম? এখন আপনি বলেন যে কেউ তো রেশনে গিয়ে 100 টাকা দিয়ে কেরোসিন কিনে না, সেখানে তো আসলে 100 টাকার উপরে আপনাকে সরকার ভর্তুকি দিচ্ছে। এই যে ভর্তুকি দেওয়ার পর 100 টাকার উপর কেরোসিন, এটা কোন সরকার, কোন হচ্ছে দিনের সরকার? ওকে, তাহলে আপনাদের এই যে বক্তব্য, সেখানে বারবার আমি বলছি যে জনবিরোধী। আজ যদিও এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিজেপি নেতৃত্বকে, কিন্তু কোনো কারণবশত ওনারা হননি। আপনাদের বক্তব্য, যা দর্শক বন্ধুরা যা শুনছেন, আজ এখানে কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম রয়েছেন, যে বক্তব্য ওনার কংগ্রেসের বক্তব্য বা মোহাম্মদ শাহজাহান ইসলামের বক্তব্য, এবং অবশ্যই বাম নেতৃত্ব মিন্ময় চক্রবর্তী রয়েছেন, ওনাদের বক্তব্য আপনারা শুনছেন বাজেটকে নিয়ে। এখন মিন্ময়বাবু, যে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন বাজেট তো অল্প সময়ের জন্য হয়, অর্থমন্ত্রী বলছেন যে ভোটের পর আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, বিজেপি কি তাহলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে? না, মানে এটা তো মানে বাজেটের সাথে সম্পর্কিত যদি প্রশ্ন হয়,
তাহলে ধরুন বাজেটের এই বাজেটটাকে তারা না, এটা অর্থমন্ত্রী বলেছেন দাঁড়িয়ে ওখানে যে জুলাই মাসে আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব, তাহলে সেটা তার মানে কি ইঙ্গিত করছে? তাহলে বিজেপি ক্ষমতায় ফিরছে? আমি যেটা মনে করি যে কোনো মানে রাজনীতিটা হচ্ছে অর্থনীতির ধুমায়িত রূপ। আচ্ছা, এটা অর্থনীতিটার উপরেই রাজনীতিটা নির্ভর করে। এখন এই দিকটা হচ্ছে যে আপনি দেখুন যে বিজেপির যে অর্থনীতি আর বা ধরুন অন্যান্য যে কংগ্রেসের বা অর্থনীতি, সেই অর্থনীতির সাথে বামপন্থীদের অর্থনীতির একটা গুণগত পার্থক্য আছে। আচ্ছা, যেমন ধরুন আপনার এই মানে বিজেপির যে অর্থনীতি আমি যতটুকু বুঝি, তারা রাষ্ট্রবাদী অর্থনীতিতে বিশ্বাসী। রাষ্ট্রবাদী অর্থনীতি মানে আপনার মানে অ্যাকর্ডিং টু তার যে তাদের যে লিডার আইডিওলগ আছেন, সেই আইডিওলগের কনসেপ্ট অনুসারে তারা ইকোনমিটা ডেভেলপ করেন ব্যক্তি কেন্দ্রিক গ্রামীণ ইকোনমি। ব্যক্তি কেন্দ্রিক গ্রামীণ ইকোনমি আপনি দেখবেন গান্ধিয়ান যে ইকোনমি, সেটাও কিন্তু মানে গ্রামীণ অর্থনীতির উপর দাঁড়িয়ে, ট্রেডিশনাল যে গ্রামীণ অর্থনীতি সেটার উপর দাঁড়িয়ে, তাদের অনেকটা কাছাকাছি মিল আছে। তাহলে ওটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক না, গান্ধিয়ান ইকোনমিটা ব্যক্তি কেন্দ্রিক না, আচ্ছা, একটা কমিউনিটির উন্নয়ন। আর এখানে আপনি একটা ব্যক্তি কেন্দ্রিক। আচ্ছা, আবার দেখুন এবার যখন কংগ্রেস অনেক বেশি প্রগ্রেসিভ আউটলুক নেয়, কংগ্রেস তার ইকোনমিটা ঢেলে সাজিয়েছে, স্বাধীনতার পর থেকে শুরু করে, স্বাধীনতার আগ থেকে শুরু করে, পর থেকে শুরু করে তারা সাজিয়েছে। 90-এর দশকে এলপিজি এনেছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। স্ট্রংলি তারা তার বিরোধিতা করেনি, তারা এটার বিরোধিতা করে না, তারা এটার পক্ষে। এখন দেখেন যে তারা যে ব্যক্তিকেন্দ্রিক অর্থনীতির যে মানে প্রবক্তা আর কি, সেটা আমরা দেখি এটা ঘটনা যে তারা এই অর্থনীতিটাই বিলং করেন। তার জন্য দেখবেন ভারতবর্ষের অর্থনীতিটা এখন চালিত হয় কয়েকটা কর্পোরেট হাউসের দ্বারাই। টোটাল মিডিয়া হাউস থেকে শুরু করে ইকোনমি সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন কয়েকটা কর্পোরেট ঘটনার উপর দাঁড়িয়ে ইকোনমিটা দাঁড়ায়। আর যা কিছু আছে, এটা কি আপনাদের ন্যারেটিভ নাকি? এটা বাস্তব। আমাদের ন্যারেটিভ কেন, এটা বাস্তব। গভর্নমেন্টেরই যে পলিসি আছে, পলিসি অনুসারেই আপনি যদি ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যাতে এটা বেরিয়ে আসে। এখন দেখুন আপনি যে যা কিছু গভর্নমেন্টের এত বছরে একোয়ার করেছিল, অর্জন করেছিল, সেগুলোকে প্রাইভেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, প্রাইভেটাইজেশন, বিক্রি করে দেওয়া হচ্ছে, একের পর এক সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রাইভেটের হাতে দেওয়া হচ্ছে। আপনি দেখুন একজন কর্পোরেট হাউসেই 10 বছর আগে ওনার যা সম্পত্তি ছিল, 10 বছর পরে ওনার সম্পত্তির বৃদ্ধির পরিমাণটা দেখুন কত জায়গাতে গেছে। এশিয়া, বিশ্বে কোন জায়গাতে ওরা চলে গেছে। আর শুধু এটা না, বিশ্বে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে তারা তাদের ব্যবসাতে হাত লাগান নাই। সেই জায়গা থেকে তারা হাত গুটিও আনেনি। জল জমি জঙ্গল যেটা আগে ছিল কর্পোরেটদের থেকে দূরে থাকতো, এখন জল জমি জঙ্গলটাও আপনার কর্পোরেটদের কাছে নিয়েছে। কর্পোরেটদের বিরুদ্ধে মানুষ লড়াইয়ে নেমে গেছে। এই যে আপনার ধরুন আপনার ইকোনমি, তার জন্য বলছি ব্যক্তি কেন্দ্রিক যে তার যে উপাধ্যায়, আমি নামটা সেই অর্থে বলার চেষ্টা করছিলাম না, উপাধ্যায়, সেই উপাধ্যায়ের মাধ্যমেই কিন্তু এই কনসেপ্ট যে তারা ব্যক্তি কেন্দ্রিক ইকোনমি। আর সেটার আমরা রেজাল্ট দেখলাম যে বিগ কর্পোরেট হাউসের মধ্যে কয়েকটা ঘটনার মধ্যে। এখন আপনি দেখুন যে এই যে বাজেটটা, অন্তর্বর্তী কাজের বাজেটে আশা অঙ্গনওয়াড়ি আর স্কিম ওয়ার্কারদের আমি সেটা বলছি। আপনি বলেছেন অন্তর্বর্তী কালে বাজেটে তাদের ক্ষেত্রে কোনটা এফেক্টিভ? তাদের ক্ষেত্রে অনারিয়ামটা বাড়ানোটা এফেক্টিভ না আয়ুষ্মান ভারতে যুক্ত করাটা এফেক্টিভ? আমার কাছে যেটা মনে হয় এই অন্তর্বর্তী কালের বাজেটের মধ্যে তাদের ক্ষেত্রে এই অনারিয়াম যে ইনক্রিজ করাটা, এটা ইনক্লুড করাটা জরুরি ছিল। যদি এটা করা হয় তাহলে বিজেপির বিরুদ্ধে যাওয়ার কথা। আপনার কথা অনুযায়ী বিরুদ্ধে না, যদি পদক্ষেপটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে বিজেপির বিরুদ্ধে যাবে। কিন্তু বিজেপি বলছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছি, আমরা পূর্ণাঙ্গ বাজেট করছি। না, আপনি বলেছেন যে অন্তর্বর্তী বাজেটে কি মানে রিফ্লেক্ট করা যায়। আমি সেটা বলছি যে অন্তর্বর্তী কালের বাজেটে এটা তো আয়ুষ্মান ভারতটা এটা লং স্ট্যান্ডিং, আপনার এক্ষুনি এই মুহূর্তে এটা ইমপ্লিমেন্ট হবে না, এটা কাট করারও অনেক প্রসেস, আপনি নিশ্চয়ই জানেন এসব। কিন্তু তার যে অনারিয়াম, তার যে বেসিক নিডগুলি, বেতনের ক্ষেত্রে যেটা আছে, ভাতার ক্ষেত্রে যেটা, সেটা ইমিডিয়েট এফেক্ট করতে পারে, সেটা বাজেটে অ্যালোকেশন হতে পারে। এক না, গভর্নমেন্টে আসার ক্ষেত্রটা কিন্তু হচ্ছে পলিটিক্যাল। এই যে পলিটিক্সটা তারা মানে বিজেপির যে এজেন্ডা ছিল 91-এর পার্লামেন্ট ইলেকশনে, তারা যে এজেন্ডা রেখেছিল
রাম মন্দিরের ইস্যুটা 91-এর পার্লামেন্ট ইলেকশনে তারা এই ইস্যুটা রেখেছিল। এটা হচ্ছে তাদের কাছে, তারা মনে করছেন এটা হচ্ছে মাস্টার স্ট্রোক লাস্ট। এর আগে 370 দিল, অভিন্ন দেওয়ানি বিধি, তারা যা কিছু আছে মানে তারা এটা দিলেন, মানে যা কিছু আছে তার জন্য বাজেটকে বলছেন মূল্যহীন, তাহলে রাম মন্দিরের সামনে বাজেট মূল্যহীন হয়ে যাচ্ছে। এই যে বাজেটটা, আমি তার জন্যই প্রথমেই আমি বলেছি যে এইবারের বাজেটে সবাই, যে সমস্ত রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রবক্তা সবাই, যারা কখনো কোনো সময় দেখিনি বাজেট নিয়ে কথা বলতে, তারা পর্যন্ত বাজেটে নেমে পড়েছে। অনুষ্ঠানের সময় বেশি নেই, জাস্ট 2 মিনিট সময় আছে। আমি শাহজাহানের মন্তব্য চাইবো একই বিষয়ে। শাহজাহান, এই যে অর্থমন্ত্রী বলছেন যে ভোটের পর আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। না, আমি কিন্তু আমার কথাটা শেষ না, শেষ না, সময় নেই, আপনি আমাকে শর্ট করে আনতে। না, শর্ট করে আমি কিন্তু এটা বলার আগে, এটা তো হলে তো মুশকিল, মানে আমরা যদি না, আমার তো অনুষ্ঠানের সময় আছে একটা। এই যে বাজেট, আমি প্রথমেই বলেছি যে এই বাজেটে তারা যে রিফ্লেক্ট দিয়েছেন, প্রতিবেদন দিয়েছেন, তাতে তাদের ইন্ডিয়া শাইনিং, অটল বিহারী এবং আদবানির সময়ে যে ইন্ডিয়া শাইনিং, এই আছে দিন এবং অমৃতকালটা, সেটা ওই 2014 সালে 2004 সালে যেভাবে পরাজিত হয়েছিল, এবারও সেটা পরাজিত। ওকে, ধন্যবাদ। শাহজাহান। না দেখুন, আমরা তো বারবারই বলছি যে কারণ এই বাজেটে তো আপনার এখানে যে সময় সম্পূর্ণভাবে আলোচনা করা যাবে না, এই বাজেটের মধ্যে তো আমরা একটা প্রত্যাশা রাখি যুব সমাজের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, বাসস্থানের জন্য, কৃষি। না, বাজেট নিয়ে আলোচনা হয়েছে, আমার কাছে সময় নেই। আমি জানতে চাইছি যে এই যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী, বাজেটকে পেশ করার সময় উনি বলেছেন যে জুলাই মাসে ওনারাই বাজেট পেশ করবেন। এখন আমি তো আর জ্যোতিষী নই বা গণক নই, কিন্তু আমরা মানুষের কাছে দৃঢ় বিশ্বাস রাখি যে এই বাজেটে তো মানুষের জন্য কিছু নেই, তার জন্য ওনারা অন্তর্বর্তীকালীন বাজেট দিয়েছেন। পূর্ণাঙ্গ বাজেট ওনারা 2024 সালে জুলাই মাসে পেশ করতে পারবেন না। আমি একই কথা মিনমোদের সঙ্গে ওই জায়গায়, যেটা অটল বিহারী বাজপেয়ী বা আডবাণী যে বলেছিলেন শাইনিং ইন্ডিয়ার কথা, সেটা শাইনিং ইন্ডিয়া 2004 সালে হয়নি। তখন ভারতবর্ষের মানুষও সেদিন ভেবেছিল যে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের আবার পুনরায় প্রধানমন্ত্রী হবেন, সরকারে আসবেন, শাইনিং ইন্ডিয়া কাজ করবে। আর এটা 2024 সাল, 20 বছর পর তারা শাইনিং ইন্ডিয়ার নাম পরিবর্তন করে অমৃত মহাকাল নাকি একটা নাম নিয়েছেন। এই অমৃত মহাকালও কাজ হবে না, যেটা 2004 সালে শাইনিং ইন্ডিয়া হয়নি। 2024 সালে এই ভারতবর্ষের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষ তার সঠিক করতে ভাগ্যের জন্য যে সরকারকে নির্বাচিত করবেন, সেই সরকারটার নাম হবে ইন্ডিয়া জোট সরকার। এনডিএ জোট সরকার হবে না, এবং সত্যিকার অর্থে মানুষ তার ভাগ্য নির্ধারণ করবেন জুলাই মাসে ইন্ডিয়া জোটের সরকাররা। ওকে, অসংখ্য ধন্যবাদ। আরেকটা দীপেন দা, সেটা হচ্ছে এই কোন মিনিস্টার তার লাস্ট বাজেট যদি পেশ করে কখনো কি সে পেসিভ থাকে? উনি তো বলবেন আমরা ক্ষমতায় এসে জুলাই মাসে বাজেটটা পেশ করব, উনি বলবেন আমরা ক্ষমতায় আসবো না, পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। ঠিক হয় না তো। ওকে, অসংখ্য ধন্যবাদ মিনময় বাবু, আপনাকেও ধন্যবাদ। শাহজাহান, আপনাকেও আজ বাজেটের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন, কারণ 2 দিন হয়ে গেছে মাঝখানে, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা, জাতীয় স্তরে হোক বা আমাদের রাজ্য স্তরে হোক, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বাজেটকে নিয়ে। আজ আমাদের সঙ্গে বাম নেতৃত্ব মিনময় চক্রবর্তী এবং কংগ্রেস নেতৃত্ব শাহজাহান ইসলাম ছিলেন। আসলে বাজেট নিয়ে অনেক আলোচনা, এই ছোট্ট 1 ঘন্টার মধ্যে আলোচনা হয় না। তবে কি নজরে দেখছেন বাজেটকে বিভিন্ন রাজনৈতিক দল এবং কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন, সেটাই কিন্তু একটা মূল চর্চার বিষয় ছিল আজ। আপনারা দেখেছেন, যারা দেখলেন আপনারা বুঝলেন যতটুকু বুঝলেন, এবং আপনার দৈনন্দিন জীবনে এই বাজেটের প্রতিফলন কিভাবে হবে সেটাও নিশ্চয়ই আপনি আগামী দিনে বুঝতে পারবেন। এখন ত্রিপুরা কি এই বাজেটে লাভবান হবে? কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বলুন, শিক্ষা, স্বাস্থ্য, আবাস বা কৃষি ক্ষেত্রে, পর্যটন ক্ষেত্রে, সেই সব দিকে কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো, নিউজ ভ্যানগার্ড নজর রাখবে। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।